সমাজ আজ কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমরা কেউ বলতে পারবো না। আগের মতো শান্তি, আগের মতো আনন্দ, আগের মতো আর খুশি খুঁজে পাওয়া যায় না। আগের মতো আর মেয়েরা শান্তিমতো প্রাণ খুলে বাঁচতে পারে না। একটা মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে শান্তিতে বাঁচতে পারে না। পত্রিকা খুললেই শুধু ধর্ষণ, পাচার, অত্যাচার, অন্যায় এইসবের খবর লেগে থাকে। বর্তমানে শুধু মেয়েরাই ধর্ষিত হচ্ছে নয়, তার সাথে ছেলেরাও এবং বাবা মেয়েরাও নিয়মিত অত্যাচারিত হচ্ছে। আজকে দুনিয়ায় সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল হয়ে আছে। কেউ কারো পাশে দাঁড়ানোর মতো সময় নেই। সবাই শুধু অন্যর খারাপ সময় দেখার জন্য হাঁ করে চেয়ে থাকে। এমন এক শহরে বসবাস করি আমি, শাকিল মাহমুদ, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আমি শহরে এসেছি পড়াশোনা করার জন্য। আমার বাবা মা গ্রামে বাসায় থাকে। আজকে নতুন কলেজে আমার নতুন দিন, আর তাই আমি সুন্দর করে মাথায় তেল দিয়ে সেটিপাটি করছি। পরনে রয়েছে ঢিলাঢালা একটা শার্ট। শার্টের বোতাম গলা পর্যন্ত টাইট করে লাগানো। হাতের প্রায় তালু পর্যন্ত শার্টের হাতাটা পৌঁছে গেছে। আর রয়েছে ঢিলাঢালা কালো কালারের একটা প্যান্ট। দেখে মনে হবে এটা আমার দাদার প্যান্ট আর বাবার শার্ট। এইসবের সাথে পায়ের নিচে রয়েছে মাত্র 50 টাকার একটা স্যান্ডেল, জুতা। এক হাতে বই আর এক হাতে একটা কলম নিয়ে রাস্তার ডান পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমি যেখানে থাকি সেখান থেকে আমার কলেজটা একটু দূরেই, তাই হেঁটে হেঁটে যাওয়ার জন্য একটু তো সময় লাগবে। অবশেষে আমি কলেজে এসে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছে যাওয়ার পর আশেপাশে তাকিয়ে দেখি চারিদিকে কলেজটা ফাঁকা। মনে মনে ভাবলাম, কলেজ কি কোনো ছাত্রছাত্রী থাকে না নাকি? কিন্তু আমি তো শুনেছি এই কলেজটা অনেক নামকরা একটা কলেজ, অনেক ছাত্রছাত্রী থাকে। আমি আশেপাশে তাকাচ্ছিলাম আর মনে মনে এইসব ভাবছিলাম। এমন সময় পিছন থেকে কে যেন আমায় জোরে একটা ধাক্কা দিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। সামলে নিয়ে উঠতেই ঠাস করে আমার গালে বরাবর একটা থাপ্পড় পড়ে গেল। আমি তো পুরো আকাশ থেকে এসে পড়লাম। কিছুই বুঝে উঠতে পারলাম না। নিজে আমাকে ধাক্কা দিল, আবার উল্টে নিজে আমাকে থাপ্পড় দিল। এই বেয়াদবের বাচ্চা বেয়াদব, রাস্তায় কি চোখ বন্ধ করে চলাচল করিস নাকি? মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। এতক্ষণ কথা শুনে বুঝলাম সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মেয়ে। কারণ মেয়েটার পোশাকের যা অবস্থা তা দেখে কখনো বোঝাই যাবে না এটা মেয়ে নাকি ছেলে। টাইট শার্ট, টাইট প্যান্ট আর পায়ে এক লাঠি, না মানে হিল। আমি নিচের মাটির দিকে তাকাইয়া বললাম, সরি ম্যাডাম, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি তোর কোন জন্মের ম্যাডাম লাগি রে, হ্যাঁ? নাকি মেয়ে দেখলেই পটাতে মন চাই? আপনাকে তো মেয়ে মনে হয় না, তাহলে কে পড়াতে চাইবে? কি, তোর এত বড় সাহস আমায় অপমান করে কথা বলিস? না, আমি তো আপনাকে সম্মান দিয়ে কথা বললাম। আমি এই কথা বলাতেই মেয়েটা রাগে বিষ করতে করতে সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার সময় আমি চোখ তুলে তাকিয়ে দেখি মেয়েটা পিঠের পিছনে একটা ব্যাগ নিয়ে আসে আর জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যাটিটিউড দেখে আমি বুঝলাম কলেজে আসতে আমার লেট হয়ে গেছে, যার কারণে সবাই ক্লাসরুমে চলে গেছে। এবার আমিও সেই মেয়েটাকে অনুসরণ করতে করতে ক্লাসরুমের সামনে চলে আসলাম। দরজার উপর সুন্দর করে লেখা আছে ইন্টার প্রথম বর্ষ, তাই আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এটা আমার ক্লাসরুম। এইবার আমি এই দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম। তখন স্যারসহ প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। আমি স্যারের দিকে তাকিয়ে রইলাম। স্যার মাথা নেড়ে আমায় ভিতরে আসার অনুমতি দিল। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিতরে এসে সবার পিছনে একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসলাম। ক্লাস চলছে। আমি ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর স্যার সবাইকে বই বন্ধ করতে বলল। এরপর যার যার নতুন আসছে তাদের কাছে পরিচয় জানতে চাইল। একে একে সবাই পরিচয় দিল। আমিও সবার মতো দাঁড়িয়ে সবার সাথে পরিচিত হলাম। এর মধ্যে দিয়ে এই ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষে আমি বাইরে এসে একটা ফাঁকা জায়গায় বসে পড়লাম। চারিপাশে তাকিয়ে দেখি সবাই বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, কিন্তু আমি একা হতভম্ব হয়ে বসে আছি। কতই না আশা করতাম কলেজে উঠলে এতগুলো আমার বন্ধু হবে, সবার সাথে অনেক মজা করব। কিন্তু এখানে দেখছি কেউ আমায় পাত্তাই দেয় না। অন্যদের দিকে তাকালে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমি পাগলের মতো বসে আছি। কি আর করব, এর থেকে দামি পোশাক পরার মতো ক্ষমতা আমার নেই। এমনিতেও ঢিলে ঢেলা কাপড় পরতে আমার খুব ভালো লাগে।
একা একা আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই বই বের করে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে কে যেন আমার বইটা টান দিয়ে দিল। আমি চমকে উঠে সামনে তাকাই দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যার সাথে তখন ধাক্কা লেগেছিল। সে একা নয়, তার সাথে তার আরো কয়েকটা বান্ধবী রয়েছে। এই যে জগদীশ বসু। কারণ নাম ঠিক করে নিতে না জানলে অযথা নামের সৌন্দর্য নষ্ট করতে নেই। তোর কাছ থেকে কি কেউ জ্ঞান চেয়েছে? না, আমি বোনাস হিসেবে দিলাম। কথা কম বল, নয়তো তোরে এমন মার মারবো যে যেখান থেকে এসেছিস সেখানে পৌঁছে যাবি। তুই আমাকে চিনিস? আমার নাম জুই। আমার কথায় এই পুরো কলেজ কাঁপে। আমাকে মাফ করে দিন। তোরে কি করে মাফ করব? তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। প্লিজ আপু, আমাকে মাফ করে দিন। এমন ভুল আর কখনোই হবে না, আমি আপনার কাছে অনুরোধ করছি। মাফ করতে পারি যদি তুই ক্যাম্পাসে সবার সামনে 10 বার কান ধরে উঠবোস করিস, তাহলে। প্লিজ আপু, এমনটা করবেন না। তুই যাবি কি না? যদি না যাস তাহলে সবার সামনে তোকে এমন মার মারবো যে কলেজে আসাই ভুলে যাবি। প্লিজ আপু। চল যা, তাড়াতাড়ি যা, নয়তো ক্লাস শুরু হয়ে যাবে। কি আর করার, কোনো উপায় না পেয়ে আমি সেইখান থেকে উঠে এসে ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবোস করা শুরু করলাম। আমি কান ধরে উঠবোস করছিলাম, আর জুই সহ তার বান্ধবীরা জোরে জোরে হাসছিল। সেইখান থেকে উঠে এসে আমার চারিদিকে ঘুরছে আর হাসছে। দাঁড়া দাঁড়া। জুইয়ের এমন কথা শুনে আমি ভাবলাম হয়তো তার মনে একটু দয়া হলো, তাই আমি দাঁড়িয়ে পড়লাম। তোর ব্যাগটা আমাদের দে, ওটা নিয়ে হয়তো অসুবিধা হচ্ছে, তাই না? এই কথা বলে জুই আর তার বান্ধবীরা হাসতে হাসতে আমার পিঠের পিছনে থাকা ব্যাগটা টান দিয়ে নিয়ে নিল। তো আমি সেখানে বসে থেকে পুরো কলেজটা দেখে নিলাম, আর সেদিনটা এভাবেই কেটে গেল। কলেজ শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন আবার কলেজে গেলাম, ক্লাস করলাম। কাউকে বন্ধু করতে চেয়েও পারলাম না, কেউ কথাও বলল না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। কলেজে যাই আসি, কিন্তু এই কয়েকদিন একটা বন্ধু হয় নাই, কেউ আমার সাথে কথাই বলতে চায় না। ডিসকাস্টিং। ফাক। এই ব্যাগটা তো মনে হচ্ছে রাস্তায় পড়ে থাকা, কি ময়লা, ছি। এই কথা বলে জুই আমার ব্যাগটা দূরে ফেলে দিল, আর তারা সবাই হাতে লাঠি নিয়ে আমার ব্যাগ থেকে সমস্ত বই খাতা বের করে ফেলে দিল। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার সাহস পেলাম না। এক এক করতে করতে 10 বার কান ধরে উঠবোস করা শেষ করলাম। ক্যাম্পাসে থাকা সবাই আমাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করা শুরু করেছে। আমি চুপচাপ হয়ে এসে ব্যাগ হাতে নিয়ে সমস্ত বই আবার ব্যাগে নিয়ে ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে আসার পর দেখি সেখানে কেউ নেই। আমি চুপচাপ বসে রইলাম, কিন্তু হঠাৎ করে পিছনে চোখ যেতেই একটা মেয়ে বই নিয়ে বসে আছে। আমি তাকে দেখি একটু অবাকই হলাম, কারণ কলেজের সব ছাত্রছাত্রী বাইরে গিয়ে ঘোরাঘুরি করতেছে, গল্প করতেছে, আর এই মেয়েটা এখানে বসে আছে। কিন্তু তবুও আমি তাকে কিছু বললাম না। আমার মনে আমি বসে থাকলাম। একটু পরে ক্লাস রুমে স্যার চলে আসলো, আর দ্বিতীয় ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে আমি বাইরে আর গেলাম না। যদিও বাইরে যেতে মন চাচ্ছিল, কিন্তু বাইরে গিয়ে কি লাভ, সবার সামনে হয়তো বা আবার অপমানিত হতে হবে, এ ভয়ে আর বাইরে আর গেলাম না। এভাবেই ক্লাস রুমে বসে থেকে সবকটা ক্লাস শেষ করলাম। অবাক করার বিষয় হচ্ছে, সেই মেয়েটা ক্লাসরুমে বসে থাকলো, বাইরে আর গেল না। ক্লাস শেষ করে যখন আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এমন সময় আমার সামনে জুই আর তার বান্ধবীরা চলে আসতো। কে রে মিস্টার ক্ষেত, মনে হচ্ছে পড়াশোনা খুব ভালোই করলি। হ্যাঁ। এতই যখন পড়াশোনা করার শখ, তাহলে এখন চলে যাচ্ছিস কেন? কলেজ ছুটি হয়ে গেছে, মনে হয় আপনি জানেন না, আর জানবেনই বা কেমনে করে। সারাদিন তো কলেজের অসহায় ছেলে মেয়েদের পিছনে লেগে থাকেন। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে অপমান করে কথা বলছিস? এই, তোরা ধর ওকে। এই কথা বলে জুই আমার দিকে ইশারা করলো। আমি এটা দিকে অবাক হয়ে গেলাম। প্লিজ আপু, আমার সাথে এমনটা করবেন না, আমি বাসায় যাব, আমার অনেক কাজ আছে। কাজ তো আমাদেরও আছে, কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে তোকে শাস্তি দেওয়া। আজ পর্যন্ত কেউ কথা বলার সাহস পায়নি, আর তুই ডাইরেক্ট আমাকে অপমান করলি। প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই দুই কখনো ক্ষমা করে না, সবাইকে শাস্তি দেয়। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বলতে চাইনি, তবুও মুখ পিছলে বের হয়ে গেছে। আমি তোর মুখের
পিছলে যাওয়ার সমস্যা দূর করছি। আজকের মতো মাফ করে দিন। এই, তোর ব্যাগটা দে তো। না, আমার ব্যাগে অনেক বই আছে। এই, তোরা ওর ব্যাগটা কেড়ে নিয়ে আয়। জুই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার বন্ধু বান্ধবীরা এসে আমার ব্যাগ আমার কাছ থেকে কেড়ে নিল। আর তখনকার মতো করে আবার বইগুলো মাটিতে ফেলে দিল। এটা দেখে আমি আর দাঁড়িয়ে থাকলাম না, আমি মাটিতে বসে পড়ি আর বইগুলো গুছিয়ে ব্যাগে তুলে নিই। এদিকে জুই সহ তার বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি বইটা উঠিয়ে সেইখান থেকে চলে আসলাম, কিন্তু আসার সময় জুই আমাকে আবার আটকায় আর আরও কয়েক রকমের আমাকে র্যাগিং করে। আমি তার সব কিছু মেনে নিয়ে বাসায় চলে আসলাম। আমি এখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। আমার সাথে আরও একজন থাকে। কলেজ থেকে এসে রান্না করতে লাগলাম। রান্নার কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়াটাও করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। বিকাল হতেই বেরিয়ে পড়লাম একটা টিউশনি বা কোনো কাজ খোঁজার উদ্দেশ্য, কারণ কোনো কিছু না করলে আমি পড়াশোনা করব কি করে। তাই বেরিয়ে পড়লাম কাজের সন্ধানে। একে একে অনেক জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই মন খারাপ করে চলে আসছিলাম। ফাঁকা একটা রাস্তা, চারিদিকে গাছপালা, নিস্তব্ধ একটা পরিবেশ, হাঁটতে বেশ ভালোই লাগছিল। এমন সময় দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। মেয়েটা ভয়ে ভয়ে হাঁটছিল, তার পিছনে কয়েকটা লাফাঙ্গা মার্কা ছেলে হাসাহাসি করতেছে আর আসতেছে। আমি ফলো করে বোঝার চেষ্টা করতে বুঝতে পারলাম ছেলেগুলো মেয়েটাকে খারাপ খারাপ কথা বলছিল, নোংরা নোংরা প্রস্তাব দিচ্ছিল। আর এসব কিছু শুনে মেয়েটা চোখে পানি চলে আসছে। মেয়েটার চোখের দিকে দেখতে বুঝতে পারলাম এটা তো সেই মেয়ে যে কলেজে একাই ক্লাসরুমে বসেছিল। এসব দেখে আমার অনেক রাগ হলো। মন চাচ্ছে এই মুহূর্তে সব ছেলের একটা একটা করে দাঁত ভেঙে দিই, কিন্তু এখন মারপিটের মধ্যে একদম যাওয়া যাবে না। কিন্তু চোখের সামনে একটা মেয়েকে এভাবে নির্যাতন হতে দেখে কি করে চুপ থাকবো? কিছু একটা তো করতেই হবে। আমি এসব ভাবতে ভাবতে মেয়েটা আর তার পিছনে থাকা বাজে ছেলেগুলো আমার কাছে চলে আসলো। আমি তখনই রাস্তার পাশ থেকে মেয়েটার হাত ধরে টান দিলাম। মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকালো আর ছেলেগুলো সেখানে দাঁড়িয়ে গেল। তখন আমি বুকে সাহস নিয়ে বললাম, আরে মুনি, এতক্ষণ কি করছিলা? হ্যাঁ, কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সময় সম্পর্কে একটু জ্ঞান রেখো। আমার মুখে এসব কথা শুনে মেয়েটা যেন আকাশ থেকে পড়লো। বুঝতে পারলাম এসব কিছু মেয়েটার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই পাল্টা রিয়াকশন হওয়ার আগেই এখান থেকে যেতে হবে। আচ্ছা, দেরি করছো, এবার তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে আসছে। এ কথা বলে আমি মেয়েটার হাতে ধরে সামনে হাঁটতে লাগলাম। আর একটু পর পর পিছনে তাকিয়ে দেখলাম, একটু পর দেখলাম ছেলেগুলো উল্টো পথে হাঁটতে লাগছে। ছেলেগুলো যাওয়ার সাথে সাথে আমি মেয়েটার হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরে দাঁড়িয়ে পড়লাম। সরি, খারাপ কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি জানি। মানে মানে আমি জানি। কি জানেন? এই যে আপনি আমাকে ওই বাজে ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর জন্য এসব করছেন। যতটা বোকা ভাবছিলাম ততটা নন। মানে না মানে আসলে বুঝে যাওয়ার জন্য ধন্যবাদ। কলেজে দেখে তো বোকা ভেবেছিলাম, কিন্তু এই বোকার যে এত বুদ্ধি সেটা জানতাম না। আসলে এমন পরিবেশ, এমন সময়ে জিএফ আর বিএফ ছাড়া কেউ থাকবে না। তাহলে আমি কে? সেজন্যই তো ছেলেগুলো আপনার পিছনে করছিল। আমি আপনার বিএফ হওয়ার নাটক করার জন্যই তো বাঁচলেন। সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আজকে আপনার বিপদে আমি পাশে ছিলাম, কোনোদিন আমার বিপদেও আপনাকে হয়তো আমার পাশে থাকতে হতে পারে। আসলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার সবার দায়িত্ব। বাহ, আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো। জি ধন্যবাদ। যাক গেলো, কি হলো? আমার অনেক কাজ বাকি আছে, আমাকে যেতে হবে। বাই বাই। এই কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে যে কোনো একটা চাকরি খুঁজে নিতেই হবে, নয়তো এই অজানা শহরে না খেয়ে মরতে হবে। কিন্তু এখানে কি আমায় চাকরি দিবে? এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারলাম না, তাহলে কি আমায় না খেয়ে মরতে হবে? কিন্তু এখানে কি আমায় চাকরি দিবে? এখন পর্যন্ত তো কোনো কিছুই করতে পারলাম না, তাহলে কি আমায় না খেয়ে মরতে হবে? এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। তাই আর বাইরে না থেকে রুমে চলে আসলাম, কারণ ক্লাসের পড়া তৈরি করতে হবে। ক্লাসে এসে আমি আমার কাজ শুরু করে দিলাম। ক্লাসে পড়া তৈরি করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে আসার পর গেটের মধ্যে দিয়ে কলেজে প্রবেশ করলাম। আমি আমার মনে ক্লাস রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় পিছন থেকে কে যেন আমায় ডাকলো। আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। তারপর পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে আর তার পাশে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তারা আমার কাছে আসলো।
তাদেরকে দেখে আমি বুঝতে পেরে গেলাম এরা কলেজের বখাটে ছেলে। আর আমার কাছে কেন আসলো সেটা আমি খুব ভালো করেই বুঝে গেলাম। জি ভাইয়া, কিছু বলবেন? বলার জন্যই তো ডেকেছি। তাড়াতাড়ি বলুন ভাইয়া, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমি না কথা বলা এই মাত্রই আমার মুখ বরাবর ঘুষি এসে লাগলো, যার ফলে মুখে থাকা মোটা ফ্রেমের চশমাটা মাটিতে গিয়ে পড়লো। আর আমি উল্টো দিকে মাটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে এটা হবে আমি কখনোই ভাবিনি। আমার মতো সে এরকম রাগ উঠে গেল, মন চাচ্ছে এক্ষুনি নাক ফাটিয়ে দিই, কিন্তু মারপিট আমার করা উচিত নয়, সেজন্য চুপ হয়ে গেলাম। নিজেকে সান্ত্বনা দিয়ে মাটিতে পড়ে থাকা আমার চশমাটা চোখে পড়ে নিলাম। আমি সামনে দাঁড়িয়ে পড়লাম। আমাকে না বলে কলেজে পা রেখেছিস। তুই কি জানিস এই রাসেলের অনুমতি ছাড়া কোনো ছাত্র কলেজে প্রবেশ করতে পারে না? ছেলেটার কথা মতো বুঝতে পারলাম ওর নাম রাসেল। আর কিছু বললাম না, চুপচাপ হয়ে ক্লাসের দিকে রওনা দিয়ে দিলাম। তোকে কি আমি যেতে বলেছি? রাসেলের কথা শুনে আমি সেখানে থমকে দাঁড়িয়ে পড়লাম। আর রাসেলের দিকে ঘুরে তাকাতে সে বলল, আরে মাদারের বাচ্চা, এভাবে তাকালি কেন? তোর সাহস কত বড় যে তুই আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস? আর একবার এভাবে তাকালে তোর চোখ আমি তুলে নেব। দুঃখিত ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। প্রথমবারের জন্য মাফ করে দিলাম, কিন্তু পরের বার যেন ভুল আর না হয়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে তুই আমার কাছে এসে অনুমতি চাইবি। আর যদি এটা না করতে পারিস তাহলে তোকে এমন মার দেব না, পরের দিন কলেজে আসার কথা ভুলে যাবি। ঠিক আছে ভাই। এবার তুই যা। এরপর আমি সেইখান থেকে চলে আসলাম। এখনো দেখি নাই তাকিয়ে সোজা ক্লাসের রুমের দিকে চলে আসলাম। ক্লাসরুমে এসে আমি বসে পড়লাম আর ব্যাগ থেকে বইটা বের করে পড়া শুরু করে দিলাম। ঠিক এমন সময় যা হওয়ার বাকি ছিল তাই হয়ে গেল। দয়া করে আমার হাত থেকে বইটাকে যেন কেড়ে নিল, আর সঙ্গে সঙ্গে বইটা দরজার কাছে গিয়ে পড়ে গেল। আমি বাইরের দিকে থেকে চোখটা সরিয়ে সামনে তাকাতে দেখি জুই তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে তা একদমই নয়, জুই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি তো একটু ভয় পেয়ে গেলাম। খুব পড়াশোনা হচ্ছে তাই না? না মানে আসলে ক্লাসরুমে কেউ ছিল না, তাই ভাবলাম অযথা বসে না থেকে ক্লাসের পড়াটা পড়ি, তাই একটু পড়ছিলাম। এই কথাটা বলা শেষ না করতেই আমার গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি সবকিছু বুঝে ওঠার আগে জুইয়ের নাম ধরে কে যেন চিৎকার করলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটা যাকে কালকে আমি রাস্তায় বাঁচিয়েছিলাম। বৃষ্টি তুই? জুইয়ের কথা শুনে বুঝলাম ওই মেয়েটার নাম বৃষ্টি। বাহ, খুব সুন্দর নাম। যেমন নাম তেমন বৃষ্টির মতোই শান্তশিষ্ট। এসব কি হচ্ছে জুই? বৃষ্টি তুই আমার রাস্তা থেকে দূরে থাক। রাস্তা সবার জন্য সমান হয়, তাই বলছি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করার আগেই এখান থেকে চলে যা। বৃষ্টি তুই কিন্তু কাজটা খারাপ করছিস। কলেজে নিয়মিত নতুন নতুন ছাত্রছাত্রীদের এভাবে র্যাগিং করছিস, এটা আবার কোন দিক দিয়ে ভালো কাজ বলতো? তুই ম্যাডামের মেয়ে বলে আজ বেঁচে গেলি। তুই আমাদের ক্লাসমেট বলে আজ বেঁচে গেলি। এই যে মিস্টার, আজকে তুই ম্যাডামের মেয়ের জন্য বেঁচে গেলি, কিন্তু পরের বার বাঁচবি না। এই তোরা চল। আমাকে এই কথা বলে জুই সহ তার বান্ধবীরা সেখান থেকে চলে গেল। আর বৃষ্টি বইটা হাতে করে নিয়ে এসে আমার সামনে ধরলো। ধন্যবাদ। কালকের কথা ভুলে গেলেন নাকি? কালকে আপনি আমায় সাহায্য করেছেন আর আজকে আমি আপনাকে করলাম। ও আচ্ছা। আমি বৃষ্টি। আর আমি আসাদুল ইসলাম। আপনি কি শহরে নতুন? জি, আমি গ্রাম থেকে এসেছি। ও আচ্ছা, সকালে রাসেল আপনাকে ঘুষি মারছিল, তখন আমি ওখানেই ছিলাম। ও, আপনি যেভাবে রাগ করলেন আর হাত যেভাবে তুললেন, আমি তো ভাবছি আপনি ওদের মারবেন। আপনি যে কি বলেন, আমি কেন মারতে যাব? মনে হচ্ছিল তাই বললাম। আচ্ছা, কোনো ব্যাপার না। কিন্তু ওই রাসেল আসলে কে? মানে সবাই ওকে এত ভয় পায় কেন? রাসেল এই কলেজের সবথেকে শক্তিশালী ছেলে, আর তার বাবা এলাকার একজন নামকরা চেয়ারম্যান, শহরের ধনী লোকদের মধ্যেও একজন হয়। আর এসব ক্ষমতা একত্রিত হওয়ার কারণে রাসেলকে দেখে সবাই ভয় পায়, এমনকি স্যারেরাও তাকে কিছু বলার সাহস পায় না। যখন খুশি কলেজে আসে, আবার যখন খুশি চলে যায়। যাকে খুশি অত্যাচার করবে, কেউ কিছু বলতে পারবে না। আর রাসেলের জিএফ হচ্ছে জুই, যার কারণে তারও এত ক্ষমতা আছে? হ্যাঁ, রাসেলের ভয়ে জুয়ের দিকে কেউ আঙুল তোলার সাহস পায় না। আর আপনি কে? আমি এই কলেজের ইংরেজি ম্যাডামের মেয়ে। আমার বাবা একজন আর্মি, সারা বছর বর্ডারে কাটায়। বাপরে, সাবধানে থাকতে হবে। কেন?
আপনার বাবা আর্মি। আমি যদি কিছু করি তাহলে ঠাস করে গুলি মেরে আমার মাথার খুলে উড়িয়ে দিবে। হ্যাঁ, এই দুই কারণে আমায় কেউ কিছু বলে না, আর আমিও তাদের মধ্যে যাই না। আমার একলা থাকতেই ভালো লাগে, নিরিবিলি পরিবেশ আমার পছন্দ। গুড। আমিও এসব ঝামেলা থেকে 10 হাত দূরে। মারপিট তো একদম ভালো লাগে না। কোথাও মারপিট হলে আমি সেখান থেকে হাওয়া হয়ে যাই। কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা করতে হয়। আমি তার মধ্যেও নেই বাবা। আরে এত ভীতু হলে চলে নাকি? আমি এরকমই। ভিতুর ডিম। ক্লাসে স্যার আসতেছে, চুপচাপ থাকো। এই বলে আমি চুপ হয়ে গেলাম। আর আমার পাশে গিয়ে বৃষ্টি বসলো। প্রথমবার কোনো মেয়ে আমার পাশে বসলো, একটু লজ্জাই তো লাগবেই। আমি বসে আছি আর আমার পাশে একটা সুন্দরী মেয়ে। হার্টবিট অলরেডি হাই স্পিডে চলা শুরু করে দিয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভয়ে আমার জীবন আমার হাতে চলে আসলো। অতঃপর ক্লাসে স্যার আসলো। আমরা সবাই মিলে স্যারকে সম্মান প্রদান করলাম। স্যার আমাদের বসতে বলল। স্যারের কথা মতো আমরা সবাই বসে পড়লাম। ক্লাসে মনোযোগ দিলাম। যেহেতু এটা ম্যাথ ক্লাস ছিল, তাই আমাদের স্যার ম্যাথ বের করতে বলল। এরপর সেইখান থেকে সবাইকে একটা একটা করে অঙ্ক সমাধান করতে দিল। এমন সময় আমি ভাবলাম রাসেলকে একটু রাগানোর এটাই সুযোগ, কারণ অন্য সাবজেক্টের চেয়েও ম্যাথ আমি একটু ভালোই পারি। তারপর যেভাবে সেই কাজ তাড়াহুড়ো করে অঙ্কটা সমাধান করে সবার প্রথম স্যারের কাছে আমার খাতাটাই জমা দিলাম। এটা দেখে রাসেল সহ সবাই অবাক হলো। আমি স্যারের কাছে গিয়ে খাতা জমা দিয়ে দাঁড়িয়ে আছি। তখন স্যার আমাকে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি সমাধান করে ফেললে? স্যার, এত তাড়াতাড়ি এই অঙ্কের সমাধান করা একদম অসম্ভব। দেখেন, হয়তো নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু লিখে আপনাকে জমা দিয়েছে। স্যার এত সহজ অঙ্ক তো সবাই পারবে, এতে উল্টোপাল্টা লেখার কি আছে? বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু কাজের সময় কেউ পারে না। এ কি, এই সমাধান তো একদম ঠিক হয়েছে। জি স্যার। স্যার, আপনি ভালো করে দেখেন। আমি খুব ভালো করেই দেখছি, এটা একদম সঠিক। আর অন্য নিয়মে করা, যেই নিয়মটা আমি আজ পর্যন্ত কাউকে শেখাইনি। তোমার নাম কি? জি স্যার, আমার নাম আসাদুল ইসলাম। তুমি এই নিয়মটা কোথা থেকে শিখেছো? এই নিয়ম কোনো ম্যাথ শিক্ষক ছাড়া সম্ভব না। আসলে স্যার কি? আমি গ্রামে একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম, সেখানেই শিখেছি। আহ, জি স্যার। স্যার, একটা সমাধান তো সবাই করতে পারবে, পারলে অন্যগুলোর করে দেখাক। রাসেল, তুমি এর সাথে ম্যাথ পারবে না। এই রাসেল কোনোদিন কারো কাছে হেরে যায়নি, আর কখনো হারবেও না। হারকে যারা মেনে নিতে পারে না তারা কখনো জ্ঞানী হতে পারে না। একদম ঠিক কথা বলেছো। স্যার, আজকে প্রমাণ করেই ছাড়বো এই গেও ক্ষেত ছেলেটা আমার সাথে চ্যালেঞ্জ তো দূরের কথা, এই কলেজে পড়ার যোগ্যতাও রাখে না। আচ্ছা, তাহলে দেখা যাক। আজকে যদি আমি জিতে যাই তাহলে আমি আর কখনো এই কলেজে মুখ দেখাবো না, কিন্তু আমি যদি জিতে যাই তাহলে? যেটা কখনো হতে পারে না সেটা নিয়ে আমি ভাবি না। ওকে। তারপর আমি আর রাসেল ফাঁকা একটা জায়গায় বসে পড়লাম। স্যার আমাদের দুজনকে পরিষ্কার খাতা দিল আর বই থেকে 5টা অঙ্ক হোয়াইট বোর্ডে লিখে দিল। সেখান থেকে আমরা শুরু করলাম সমাধান করা। দেরি করলে চলবে না, কারণ টাইম নির্ধারিত করা হচ্ছে। আর এটা আমার যোগ্যতা নিয়ে কথা, আমাকে তো জিততেই হবে। দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে আর আমরা দুইজনই মনোযোগ সহকারে লিখেই যাচ্ছি। এভাবে চলতে চলতে সময় শেষ হয়ে গেল। স্যার উঠে এসে দুজনের খাতা থেকে খাতা কেড়ে নিল। রাসেল আমার দিকে তাকাচ্ছে আর আমি বৃষ্টির দিকে, কারণ আগে থেকে বৃষ্টি আমার দিকে তাকিয়েছিল। স্যার কিছু সময় নিয়ে খাতা দেখা শেষ করলো। এবার ফলাফল দেওয়ার পালা। তখন স্যার আমাদের দুজনের দিকে তাকাচ্ছিল। অবশেষ ফলাফল প্রকাশিত হলো আর তা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ এবার প্রথম রাসেল নয়, বরং আমি প্রথম হয়েছি। এটা শুনে তো আমি খুশি হলাম, আর রাসেলের চোখ লাল হয়ে গেল রাগের কারণে। ওইদিকে বৃষ্টি আনন্দে বিমোহিত হয়ে গেছে। কংগ্রাচুলেশন আসাদুল। থ্যাঙ্কস। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমারও। আমি জানতাম তুমি পারবা, কারণ তোমার সমাধানের নিয়মটা ভিন্ন ধরনের। ধন্যবাদ স্যার। এমন সময় রাসেল সেইখান থেকে উঠে বেরিয়ে চলে গেল আর তার সাথে সাথে তার চামচা মানে তার বন্ধুরাও সেইখান থেকে চলে গেল। আমি আবার সেখানে বসে থেকে কি করব সেটা বুঝতে পারছিলাম না, তাই আমিও সেইখান থেকে উঠে বাইরে চলে আসলাম। আমি ক্লাস থেকে বের হতেই কয়েকটা ছেলে এসে আমার চারিদিক থেকে ধরে ফাঁকা একটা ঘরে নিয়ে গেল।
সেখানে এসে দেখি রাসেল একটা চেয়ারে বসে আছে, আর ওই ছেলেগুলো আমাকে তার সামনে নিয়ে গিয়ে ধরে থাকলো। আজ প্রথমবার কেউ আমাকে হারালো। আজ পর্যন্ত কারো সাহস হয়ে ওঠেনি আমার মুখের ওপর কথা বলার। কিন্তু তুই তো আজ আমায় সবার সামনে অপমান করলি। আমি অপমান করতে চাইনি। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না। কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমার কথায় উঠে আর বসে, আর আজ তুই সামান্য একটা রাস্তায় পড়ে থাকা ছেলে হয়ে আমায় চ্যালেঞ্জ করছিস। আসলে ভাই আমি জানিস আজ তোর কি অবস্থা করব? তোর এমন অবস্থা করব যাতে ভবিষ্যতে আর কেউ আমার সাথে চ্যালেঞ্জ করার সাহস না পায়। আরে বস, আমার কথাটা তো আগে শুনবেন। এই, তোরা হা করে তাকিয়ে কি দেখছিস? মারো শালাকে। একে আজ এমন মারবি যাতে 1 মাস কলেজে না আসতে পারে। বস, আমার কথা শোনেন। মার। রাসেলের কথা অনুযায়ী তার বন্ধুরা আমায় অধম কেলানি দেওয়া শুরু করে দিল। মনে মনে ভাবলাম আজকের হয়তো আমার শেষ দিন। জীবনে অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু করার ছিল, কিন্তু সেসব মনে হয় আর করা হবে না, দেখাও হবে না। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। তখন সবাই আমাকে মারা বন্ধ করে পিছনে তাকালো। তাদের সাথে আমিও পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। বৃষ্টি, আপনি? রাসেল, তুই কলেজে এসে এসব কি করছিস? হ্যাঁ, বৃষ্টি, তুই এসবের মধ্যে একদম নাক গলাবি না। তোর কাজে তুই যা। একটা সহজ সরল ছেলেকে তোরা ইচ্ছা মতো নির্যাতন করছিস, আর এটা দেখে আমি চুপ করে কি করে থাকবো? বললাম তো তুই এসবে আসবি না, নইলে আমি ভুলে যাব যে তুই ম্যাডামের মেয়ে। ওর সাথে তুই ম্যাথে পারিসনি বলে এখন তুই ওকে ধরে মারছিস? এই রাসেল কখনো কারো কাছে হারে না। সেটা তো আজ দেখেই নিলাম। বৃষ্টি, আমার কিন্তু রাগ হচ্ছে। তুই এখান থেকে চলে যা, নয়তো কি করবি? হ্যাঁ, কি করবি? আমি আসাদুলকে না নিয়ে কোথাও যাব না। একদম এমন ভুল করবি না। আমার শিকারে হাত দিলে কিন্তু খুব আফসোস করতে হবে। দেখ রাসেল, আসাদুল আমাদের সাথে একই ক্লাসে পড়ে। ও একটু সাধারণ ছেলে, কিন্তু পড়াশোনায় সবার চেয়ে এগিয়ে। সবার মতো সেও পড়াশোনা করতে চায়। তাই প্লিজ ওকে আর কখনো বিরক্ত করবি না, নয়তো আমি প্রিন্সিপাল স্যারের কাছে নোটিশ দিতে বাধ্য হব। কথাটা মনে রাখিস। আসাদুল, চলো আমার সাথে। বৃষ্টি, কাজটা কিন্তু ঠিক করছিস না। আমি জানি আমি যা করছি সেটা তোর থেকে একটু হলেও ভালো কাজ করছি। এটার শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি ছাড়বো না। সেটা পরে দেখা যাবে। আসাদুল, চলো। এই কথা বলে বৃষ্টি আমার হাত ধরে আমাকে নিয়ে সেইখান থেকে চলে আসলো। দুজনেই হাঁটতে হাঁটতে শিমুল গাছ নিচে চলে আসলাম। এই আজকে চুপ থাকার মানত করছো নাকি? না, মানে ব্যাপারটা সেরকম না। তাহলে ব্যাপারটা কেমন? এমনিতেই আমি মেয়েদের সাথে একটু কম কথা বলি। এটা শুধু আমার ক্ষেত্রে নাকি সব মেয়ের ক্ষেত্রে? আরে আপনি কি যে বলেন না, আমি বলছি মেয়েদের সাথে আমি কম কথা বলি, মানে কথা বলতে শরম করে। এতদিন জানতাম মেয়েদের শরম করে, কিন্তু আজকে জানলাম ছেলেদেরও শরম করে। বাহ! আসলে আমি এমনই। আমিও এমনই, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, শুধু কলেজ থেকে বাসায় আর বাসা থেকে কলেজ। তুমি জানো আমি কলেজে আসি আম্মুর সাথে, আর আমার ছোট বোন একাই চলে আসে। আপনার ছোট বোন কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। তাই নাকি? তাহলে তো দেখছি আমার চেয়েও আপনি ভীতু। হ্যাঁ, কিন্তু তোমাকে দেখার পর কেন জানি মন খুলে কথা বলতে মন চাচ্ছে। তুমি সবার থেকে আলাদা। জি, আপনিও সবার থেকে আলাদা। আমায় কতবার সাহায্য করলেন। কিন্তু আমি তোমায় তুমি বলছি, আর তুমি আমায় আপনি বলছো। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। কিন্তু আমি জানি মেয়েদের আপনি আপনি করেই বলেন। জি। শুধু আমাকেই তুমি বা তুই বললেই হবে, আর কাউকে বলার দরকার নাই। কেন? কারণ আজ থেকে আমি তোমার বন্ধু, শুধু বন্ধু নয়, খুব কাছের একটা বন্ধু। ওকে? কিন্তু এটাও জানি আপনি মেয়েদের সাথে বন্ধুত্ব করেন না, তাই তো? আমিও সেটা জানি, শুধু তোমার সাথে করলেই হবে, আর কারোর সাথে করার দরকার নাই। একদম। তারপর আমি আর বৃষ্টির শিমুল গাছ নিচ থেকে বসে থেকে গল্প করা শুরু করলাম। দুজনের মুখে হাসির কণা লেগেই আছে। মুহূর্তটা যেন ভুলবার মতো নয়। এটা সুন্দর ছিল সেই মুহূর্ত। মন বলছিল এখন যেন ঘড়ির কাঁটা থমকে যায়, কিন্তু সেটা কোনোভাবে হওয়ার ছিল না। সময় পার হয়ে গেল। দুজন গল্প করা বন্ধ করে ক্লাসরুমে আসলাম। মনোযোগ দিয়ে ক্লাস করলাম, কিন্তু রাসেল আমাদের দিকে রাগী লোকে তাকিয়ে আছে। তার চোখ দেখে আমার মনে হচ্ছে সে কিছু একটা করতে যাচ্ছে, যা অনেক খারাপ হতে চলছে।
কিন্তু কি করবে সেটা বুঝতে পারলাম না। এইভাবে দেখতে দেখতে আমার আর বৃষ্টির বন্ধুত্ব কয়েকটা দিন সুন্দরভাবে কেটে গেল। কলেজে আসার একটা অন্যরকম আকর্ষণ কাজ করত। একদিন সে আকর্ষণের সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম, কিন্তু কলেজের গেটে পা রাখতে বুকের ভিতর কেমন যেন করে উঠল। কারণ প্রতিদিন কলেজে ঢুকতেই বৃষ্টিকে দেখতে পেতাম, কিন্তু আজকে পেলাম না। তারপর আমি সেখান থেকে সোজা ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমেও বৃষ্টিকে পেলাম না। পুরো কলেজ খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এইবার আমার মনের মধ্যে চিন্তা হতে লাগলো, আমি গ্রামের খ্যাত ছেড়ে বলে কি বৃষ্টি আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিল? কিন্তু আমি যে একটা খ্যাতমার্কা ছেলে এটা তো বৃষ্টি জানতো। তার মানে কি এতদিন আমার সাথে খেলা করলো? ধুর রে, আমি এসব কি ভাবছি? বন্ধু একটু দূরে না যেতেই আমি তার নামে আজে বাজে ভাবনা চিন্তা করে শুরু করে দিয়েছি। বৃষ্টি তো আমি না বলে কোথাও ঘুরতে যায় না, তাহলে আজকে কি হলো? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পুরো কলেজ খুঁজলাম, কোথাও পেলাম না। এবার ম্যাডামের অফিসে একবার যাব নাকি? শুধু সেখানে যাওয়া হয়নি, কিন্তু ম্যাডামের অফিসে কি যাওয়া ঠিক হবে? এছাড়া তো আর কোনো উপায় নাই। ম্যাডামের অফিসে আমায় যেতে হবে, যা হবে দেখা যাবে। যেভাবে সেই কাজ, সঙ্গে সঙ্গে ম্যাডামের অফিসে চলে গেলাম। দরজার কাছে আসতে দেখি বৃষ্টি চেয়ারে বসে টেবিলের সাথে মাথা লাগিয়ে দিয়ে আছে। কাছে এসে দেখি বৃষ্টি কান্না করতেছে। এবার আমি অনুমতি না নিয়ে অফিসে প্রবেশ করলাম। বৃষ্টি, আমার কথা শুনে বৃষ্টি একবার মাথা তুলে আমার দিকে তাকিয়ে আবার মাথা লোকালো। আমি কিছুই বুঝতে পারলাম না। তখন ম্যাডাম আমাকে গালিবকা দিয়ে সেখান থেকে বের করে দিল। এইবার তো আমার সন্দেহ আরো মজবুত হয়ে গেল। বৃষ্টির কিছু একটা নিশ্চয় হয়েছে, নয়তো কলেজে এসে এভাবে কাঁদবে কেন? কিন্তু ওর সাথে কথা না বললে আমি কেমনে জানবো? আমার জানার মতো তো ওর কোনো বান্ধবীও নাই। বান্ধবী থাকলে নিশ্চয়ই বলতে পারতো, কিন্তু সেটাও তো নাই। হ্যাঁ, বান্ধবী নাই তো কি হয়েছে, তার ছোট বোন আছে, সে নিশ্চয়ই বলবে। আমি তার চিন্তাভাবনা না করে সোজা চলে গেলাম ক্লাস 5-এর রুমে। সেইখান থেকে তামিমাকে ডেকে নিলাম। তামিমা হলো বৃষ্টির ছোট বোন। আমি তামিমাকে নিয়ে একটা ফাঁকা রুমে আসলাম। সেখানে বসে তাকে বললাম, তামিমা আপু, আমি তোমার বড় আপুর বন্ধু আসাদুল। জানি, আপু বলছিল। তোমার আপুর কি হয়েছে? অফিসে তোমার আম্মুর কাছে বসে কাঁদছে কেন? কই কিছু না ভাইয়া। ভাইয়ার কাছে মিথ্যা কথা বলছো? তুমি আগে বলো, তুমি আমার আম্মুকে বলবা না? তোমায় কথা দিলাম আপু, তোমার আম্মুকে আমি বলবো না। অনেক বড় সমস্যা হয়ে গেছে। রনির কাছে আপুর একটা খারাপ পিকচার আছে, ওটা সবাইকে দেখাবে বলে হুমকি দিয়েছে। বলেছে যদি আম্মু আর আব্বু রনির কাছে ক্ষমা চেয়ে আপুকে ওর সাথে বিয়ে না দেয়, তাহলে সেই পিকচারগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে। বৃষ্টির খারাপ পিকচার রনির কাছে গেল কেমনে? আর এই রনিকে? আমরা যেখানে থাকি ওখানে রনির বাসা। মুভিতে যেমন ভিলেন থাকে সেরকম ভিলেন রনি, অনেক খারাপ লোকটা। এসব কিছু তো বৃষ্টির মুখ থেকে শুনে নিব। এখন আমার কাজটা আগে করতে হবে। তামিমা আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি যে আমাকে এসব বলেছো, এটা যেন অন্য কেউ না জানে। তোমার আপিও যেন না জানে। ওকে ভাইয়া, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। তারপর তামিমা তার ক্লাসরুমে চলে গেল, আর আমি সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কলেজে মাঠ বরাবর আসতেই হঠাৎ করে রাসেল আর তার বন্ধুরা আমার সামনে এসে হাজির হয়ে গেল। কি হে মশাই, এত তারা কিসের? না মানে ভাইয়া, আমি বাইরে যাচ্ছিলাম। গেও ভূত বাড়িতে যাবে? জি। তোর সেই প্রিয় বন্ধু কই? তোর বন্ধু কোথায় গেল? তুই একা ঘুরছিস? জানি না কোথায় গেছে। নিশ্চয়ই কোথাও বসে কান্না করছে। জানি। তোদের মতো গ্রামের ক্ষেত ছেলেদের সাথে শহরের স্মার্ট ছেলে মেয়েদের বন্ধুত্ব মানায় না। আর তুই আমার সাথে চ্যালেঞ্জ করিস? তোর তো সাহস কম না? একটা কথা মনে রাখবি রে গেও ভূত, তুই ম্যাথে ভালো হলে আমিও কম্পিউটারে অত্যন্ত বিপজ্জনক ভালো। কি বুঝলি? কিছু না। তুই আবার বুঝবি বা কি? খেয়াত একটা কোথার থেকে আসে কলেজে নাম খারাপ করতে। যা সর এখান থেকে। এই কথা বলে রাসেল আমায় জোরে একটা ধাক্কা দিল, যার ফলে আমি মাটিতে পড়ে গেলাম। তখন রাসেল আর তার বন্ধুরা জোরে জোরে হাসছিল। আমি সেদিকে কোনো খেয়াল না করে মাটি থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। ব্যাগটা এদিকে ফুঁকে মারলাম। জামা খুলে একদিকে, মাথা আমার একদম কাজ করছে না।
আমার বিপদে বৃষ্টি পাশে এসে দাঁড়িয়ে আছে। এখন তার জীবনের সবচেয়ে বড় একটা বিপদের সময় চলছে। এখন আমি তার পাশে না দাঁড়ালে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই রনিকে, রনির কাছে বৃষ্টির খারাপ পিকচার কেমনে করে পৌঁছালো? তাই বল লোকটা নাকি অনেক খারাপ। তার মানে বৃষ্টির সাথে রনির কোনো সম্পর্ক নাই। তাহলে এই খারাপ পিকচার কেমনে পৌঁছালো? আমার জানার মতে বৃষ্টি একটা সাদাসিধা আর অনন্ত সরল একটা মেয়ে। সে কি করে একটা খারাপ ছেলেকে নিজের খারাপ পিকচার কেন দেবে? না না, এটা হতে পারে না। বৃষ্টি এমন মেয়ে হতেই পারে না। সে তো ঠিক মতো ফোনই চালাতে পারে না, তাহলে কাউকে ফটো কি করে দিবে? আর ফোনে ফটো না দিয়ে যদি কোনো কম্পিউটারে নিজের খারাপ পিকচার বের করতে যাই, তাহলে আমি এসব কি ভাবছি? রনি বৃষ্টির বাসায় এসে গোপনে বৃষ্টির পিকচার তুলবে, কিন্তু কেমন করে? আমার জানার মতে বৃষ্টির বাবা একজন আর্মি, আর আর্মিদের বাসা সবসময় দারোয়ান আর সিসিটিভি ক্যামেরা দ্বারা সুরক্ষিত রাখে। রনি ঢোকার কোনো চান্স নাই যদি বৃষ্টি ফটো নাই দিয়ে থাকে। আর রনিও যদি ফটো নিজে নাই তোলে, তাহলে রনিকে বৃষ্টি ফটো অন্য কেউ দিয়েছে। কিন্তু কে দিবে? কে সূত্র আছে বৃষ্টির? বৃষ্টি তো কারোর সাথে ঠিকমতো কথাই বলে না। কথা বলতে শুধু আমার সাথে বলে, আর আমার জন্য অন্যর সাথে ঝামেলা করে। হ্যাঁ, বৃষ্টির একমাত্র শত্রু হলো রাসেল। ওই দিন আমাকে মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসার সময় রাসেল বলছিল এটার শাস্তি দিবে, কিন্তু রাসেল বৃষ্টির ফটো কোথায় পাবে? আরে আরে, আমি কেন ভুলে গেলাম, এটা ডিজিটাল দুনিয়া। এখানে সব সম্ভব। একজনের শরীর আর একজনের চেহারা লাগানো কোনো ব্যাপারই না। আর রাসেল বলছিল সে কম্পিউটার অন্যতম বিপজ্জনক ভালো। তার মানে এটা ভালো, যার দ্বারা একটা মানুষকে খুব সহজে বিপদে ফেলতে পারে। আমি একদম ঠিক ধরেছি, রাসেল এসবের মাথা। তার মানে সবার প্রথমে রাসেলকে ধরতে হবে। রাসেলের কাছে সম্ভবত সত্যি লুকিয়ে আছে। আমি এসব চিন্তার মধ্যে হারিয়ে গেলাম। কি করব, কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। এদিকে রনি তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, কারণ এতদিনের চাওয়াটা তার পূরণ হয়ে চলছে। অবশেষ তার পরিকল্পনা সত্য হয়ে যাচ্ছে। এমন সময় তার ঘরের দরজায় একজন এসে দাঁড়িয়ে গেল। কালো প্যান্ট, কালো শার্ট আর মুখের উপর কালো কাপড়। চোখ দুটা শুধু বেরিয়ে আছে, একদম পুরোই কালো রাজা। এই, কে তুই? আর এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে গেলি কেন? রনি খাটের উপর বসে থেকে এক কথাই বলল, কিন্তু সে ছেলেটা কোনো জবাব দিল না। এবার রনি আবার বলল, এই, তোর নাম কি? কালো রাজা। নাম তো শুনেছ নিশ্চয়? না, শুনি নাই। হ্যাঁ, এখন তো শুনলেন। তুই কালো রাজা হোস আর সাদা রাজা, তাতে আমি কি করব? না না, আপনাকে কিছুই করতে হবে না। না, সরি করতে হবে। একটা ছোট্ট কাজ, আপনি যে অপরাধ করেছেন তার সবার সামনে সত্যি বলে দিয়েন। আজ পর্যন্ত না জানি কত অপরাধ করেছি, আর তুই আসছিস বিচার করতে? এই, কে আছিস? একে একটু আদর যত্ন করে দে। আসলে আমি সবসময় একটু আগে এই কাজ করে ফেলি, তাই তো ওদের আমি আগেই আদর যত্ন করে রাখছি। কি বলছিস তুই এসব? অত কিছু বলার সময় আমার কাছে নাই। আমি সবসময় অপরাধীকে শাস্তি দিই, আজকেও দিব। তুই আমাকে শাস্তি দিবি? তুই? উফ, দিলি তো মটকাটা গরম করে। এ কথা বলে কালোরাজ এক লাথি দিয়ে রানীকে খাটের উপর শুয়ে দিল। তারপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি রনিকে কাবু করে নিলাম। রনি কোনো চালাক করার মতো সুযোগ আর পেল না। তখন আমি একটা ট্যাবলেট রনির মুখের মধ্যে দিয়ে বললাম, এটা খেয়ে নাও, শরীরের ব্যথা কমে যাবে। এই বলে আমি রনির মুখে পানি দিলাম, আর রনি সেটাকে খেয়ে নিল। ওষুধ এত বড় কেন? এসব বাদ দিয়ে এবার আমার কথা মন দিয়ে শোন। কি কথা? আর তুমি কোন অপরাধের কথা বলছো? এখানকার এক মেয়ের খারাপ ফটো তুলে তাকে ব্ল্যাকমেল করেছিস, তার পরিবারের মান সম্মান নিয়ে খেলা করছিস। ও, এই কথা? এখন তুই বল এসব কেমন করে করছিস? আমাকে মেরে ফেললেও বলবো না, কারণ কয়েক ঘন্টার মধ্যে সেটা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। জানতাম আমি তুই এমনটাই করবি। আরে ভাই, অনেকদিন ধরে অভিজ্ঞতা, তাই তো সেটার ব্যবস্থা করে রাখছি। কি করছিস? তুই যে ব্যথার ট্যাবলেটটা খেয়েছিস, আসলে ওটা কোনো ট্যাবলেট নয়, ওটা মিনি বোমা।
যা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। মানে তুই কি বলতে চাস? আমি এখন এই রিমোট টিপ দিলেই তোর শরীর থেকে পেট আলাদা হয়ে যাবে। এইটা করিস না ভাই প্লিজ। আমি এখনো বিয়ে করি নাই। প্লিজ ভাই, আমি এখনই মরতে চাই না। তুমি যা বলবা আমি তাই করব। তাহলে বল, ফটো কি করে আসলো তোর কাছে? এতে আমার কোনো দোষ নেই। বৃষ্টির কলেজের রাসেল নামে এক ছেলে বৃষ্টির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অন্য একটা মেয়ের ফটোতে এডিট করে বৃষ্টির মুখ লাগিয়ে দিয়েছে। তুই যে এসব বলছিস, এটার প্রমাণ কি? আমি চালাকি করে এডিট করার সময় সেটার ভিডিও করে নেই, আর তাকে বলি সে যদি কাউকে এটার কথা বলে তাহলে আমি এই ভিডিওটাও ফাঁস করে দেওয়ার হুমকি দেই। কারণ আমি ভাবছিলাম কেউ তাকে একটু চাপ দিলেই হয়তো সব সত্যি বলে দেবে আর আমার প্ল্যান শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো তার উল্টোটা হলো। তুই নিজেকে অনেক বড় চালাক ভাবিস, তাই না? আপনার থেকে কম। এখন তাড়াতাড়ি ওই ভিডিও আমায় দেখা। তারপর আমি রনির কাছ থেকে সেই ভিডিওটা আমার ফোনে নিয়ে নিই, আর রনিকে নিয়ে আমি বৃষ্টির কলেজে চলে আসি। রাস্তায় আসার সময় লোকেরা কালো রাজার দিকে তাকিয়েছিল, মানে আমার দিকে, কারণ কালো রাজাকে একজন হলেও চিনে। কালো রাজার জন্ম শুধু আজকে নয়, বেশ কয়েকদিন আগে থেকেই হয়েছে। রনি বৃষ্টির কলেজে এসে নিজেকে প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায় আর স্যারকে সব খুলে বলে। কারণ আমার হাতেই রনির জীবনের রিমোট ছিল, তাই রনিকে যেতে বাধ্য করলাম আর দূর থেকে রনির উপর নজর রাখলাম। রনি স্যারকে সব খুলে বলল। তখন স্যার বৃষ্টির মাকে ডেকে পাঠায়। বৃষ্টি আর তার মা অফিসে এসে রনিকে দেখে অনেক অবাক হয়ে যায়। তার মানে সবকিছু করছে রনি। স্যারকে ফটো দেখিয়েছে। রনি বৃষ্টি আর তার মাকে আসতে দেখে চুপচাপ দাঁড়িয়ে না থেকে সোজা গিয়ে বৃষ্টির মায়ের কাছে ক্ষমা চায়। কারণ জানালা দিয়ে রনির বাইরে দাঁড়িয়ে থাকা কালুরাজকে দেখতে পেয়েছিল, আর কালুরাজ তাকে এটা করে ইশারা করে। বৃষ্টি আর তার এইসব দেখে অবাক না হয়ে আর পারল না। তারা নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। তখন প্রিন্সিপাল স্যার বৃষ্টির মাকে বসতে বলে আর রাসেলকে ডেকে পাঠায়। এদিকে বৃষ্টি এখনো চিন্তায় সাগরে বয়ে গেছে। সে এইসবের কিছুই বুঝতে পারে না। বরাবর সে রনির দিকে তাকায় আর ভাবে, এত তাড়াতাড়ি এই পাল্টে গেল কেমনে? প্রিন্সিপাল স্যার বৃষ্টির মায়ের কাছ থেকে সবকিছু শুনতে চায়। তখন বৃষ্টির মা স্যারকে বলে রনি তাকে হুমকি দিয়েছিল। এরই মধ্যে রাসেল সেখানে এসে হাজির হয়ে যায়। আর তখনই প্রিন্সিপাল স্যার রাসেলকে জিজ্ঞাসা করে রনির সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি। তখন রাসেল সোজা সাপটা বলে দেয় রনির সাথে তার কোনো সম্পর্ক নাই। এটি শুনে রনির বলা সমস্ত কথা রাসেলকে বলে। রাসেল সেটাকেও অস্বীকার করে। এবার রনি পকেট থেকে ফোনটা বের করে ভিডিওটা সবাইকে দেখায়। তখন রাসেলের কথা বলার মতো কিছুই রইল না। এরপর রনি জানালা দিয়ে বাইরে থাকা কালো রাজার দিকে তাকিয়ে মাথা তাড়া দেয়। তখন কালুরাজ মুখটা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই হঠাৎ করে কে যেন শোনেন যে এই কথা বলে ডাক দিল। তখন কালুরাজ থমকে দাঁড়িয়ে গেল। পিছনে তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে। তখন আমি বৃষ্টির দিকে ঘুরে দাঁড়ালাম। আমি জানি এসব আপনিই করেছেন। কিসের কথা? আপনি কি বলছেন? মিথ্যা বলে লাভ নেই, আমি দেখেছি রনি অনেকটা ভয় পেয়েছিল আর বারবার জানালা দিয়ে আপনাই দেখছিল। অন্যায় দেখেও সেটা মেনে নেওয়া একটা পাপ, তাই আমি পাপ থেকে বাঁচার জন্য এটা করছি। কিন্তু আপনি কি করে জানলেন এসব? বন্ধুর বিপদে সবসময় বন্ধুই এগিয়ে আসে। ন্যায় পথে থাকা প্রত্যেকটা মানুষ একে অপরের বন্ধু হয়, তাই নিজের বন্ধুর বিপদে অবশ্যই এগিয়ে আসা দরকার। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু বন্ধুর প্রেম, বন্ধুর ভালোবাসা, বন্ধু ছাড়াই বেঁচে থাকা মিথ্যা একটা আশা। চলি আমি ভাই। আরে আপনার নামটা তো বলেন। আমার নাম কালুরাজ। নাম তো শুনছো নিশ্চয়ই। না, শুনে নাই। আজকে তো শুনলেন। হ্যাঁ, শুনলাম। বৃষ্টি হাসতে হাসতে নিচে একটু তাকাতেই সেখান থেকে কালো রাজা চলে গেল। পরে বৃষ্টির চারিদিকে আর খুঁজে পেল না। তখন মন খারাপ করে চলে গেল। এদিকে কালুরাজ দৌড়ে দৌড়ে যেতে যেতে হঠাৎ করে হারিয়ে যায় কালো রাজা। সবার চোখের আড়ালে ফাঁকা জায়গায় হারিয়ে যায় কালো রাজা। অনেকক্ষণ পর আমি রুম থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করতে করতে আবার কলেজের দিকে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। ক্লাসের সামনে আসতেই বৃষ্টির সাথে দেখা। তখন আমি
থমকে দাঁড়িয়ে বললাম। বৃষ্টি আমাকে দেখেও সে দাঁড়িয়ে পড়ল। ওই কি হলো, এভাবে চমকে উঠলে কেন? কোনো ভূত দেখলে নাকি? তা নয় তো কি, সকাল থেকে তোমাকে কতবার খুঁজতেছি, কোথাও পাই নাই। আসলে আমি আম্মুর কাছে ছিলাম। কেন? তেমন কিছু না, এমনিতেই। তা তুমি ক্লাস করা বাদ দিয়ে ঘুরতেছো কেন? ক্লাস করে তো আসলাম। তো পেছনে ব্যাগ কেন? আসলে ক্লাস শেষ করে তোমায় খুঁজতে যাচ্ছিলাম। খোঁজার জন্য বই নিয়ে কেন? না, এমনি। পাগল একটা। আমি আর বৃষ্টির কথা বলছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে স্যার এসে আমায় জিজ্ঞাসা করলো আমি ক্লাসে কেন ছিলাম না। এটা শুনে তো দুইজনের চোখ বড় বড় হয়ে গেল। বৃষ্টির চোখ বড় হলো আমার মুখে মিথ্যা শুনে, আর আমার চোখ বড় হলো ধরে পড়ে যাওয়ার জন্য। এমনি স্যার, আমার কথা শুনে স্যার চলে গেল। বৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আমি তো পুরাই শেষ আজকে। স্যারকে এক্ষুনি কেন আসতে হলো? দূর। এই, তুমি আমায় মিথ্যা বললা কেন? আমি, তুমি আমার একমাত্র বন্ধু। তোমাকে ছাড়া আমি কি করে ক্লাস করি? আর তাছাড়া সকাল থেকে তো আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আরে আমি না আসলে কি তুমি ক্লাস করবে না? না। আচ্ছা, আর মাত্র 2টা ক্লাস আছে। আজকে আর ক্লাস করতে মন চাচ্ছে না। চলো শিমুল গাছের নিচে যাই। আচ্ছা। তারপর আমি আর বৃষ্টি হাঁটতে হাঁটতে শিমুল গাছের নিচে চলে আসলাম। সূর্য মামা রাগ করে যতই রৌদ্র বাড়িয়ে দিক না কেন, শিমুল গাছের নিচে আসলে কিছু বোঝাই যায় না। বিশাল এক ছায়া করে নিয়ে দাঁড়িয়ে আছে এই শিমুল গাছ। তার সঙ্গে রয়েছে মন ভালো করার এক মায়াবী বাতাস। জানো, আজকে কালো রাজা আসছিল। কালো রাজা? হ্যাঁ, সে না থাকলে আজ আমি হয়তো এখানে হাসি মুখে থাকতাম না। কেন? কালো রাজা আবার কি করলো? আমার অনেক বড় উপকার করেছে। সে আজ না থাকলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাসেল আমার সহ আমার পরিবারের মান সম্মান নষ্ট করতে চেয়েছিল, কিন্তু কালো রাজা এসে তার আসল চেহারা ফাঁস করে দিয়েছে। এখন রাসেলের কি হচ্ছে? ওকে তো কলেজ থেকে বেরি করে দেওয়া উচিত, আর আমার মনে হয় আম্মু এটাই করবে। যাক গেলো। কি হলো? না মানে কলেজ থেকে কেন বের করবে? ও যে কাজটা করছে তাতে এটাই ওর শাস্তি। দেখো বৃষ্টি, ভুল মানুষের হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। অন্তত একবার সুযোগ দেওয়া উচিত, কারণ এটা তার জীবনের প্রশ্ন। তুমি কি বলতে চাচ্ছ? তুমি যে তোমার আম্মুকে এটা করা থেকে আটকাও, যদি বড় কিছু করে ফেলে। এতে আবার বড় কিছু হবে? শুধু কলেজ থেকে বের করে দিবে। তুমি বুঝতে পারছো না? যদি রাসেলের সার্টিফিকেট একবার লাল কালি দিয়ে স্বাক্ষর করে, তাহলে রাসেলের পড়াশোনার জীবন একদম শেষ। তুমি ঠিক বলেছ, কিন্তু ও যেটা করছে সেটা শাস্তি অনেক বড় হওয়া দরকার। মানুষের পাপের শাস্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তা যথেষ্ট। অন্যকে মাফ করলে নিজের ক্ষমা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো আম্মুর কাছে। চলো। তারপর আমি আর বৃষ্টি সেখান থেকে চলে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখি বৃষ্টির মা প্রিন্সিপাল স্যারকে বলছে সে যেন রাসেলকে এইখান থেকে বের করে দেয়। না। কি? না মানে আমি বলতে চাচ্ছিলাম, ভুল তো মানুষের হয়, আর আমরা তো ছাত্রছাত্রী, আমাদের ভুল আপনারাই ধরিয়ে দিবেন, শাসন করবেন, আবার ভালোবাসে মাফ করে দিবেন। সেটার শাস্তি এমন দিবেন না যাতে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ? দেখুন ম্যাডাম, আমরা ছাত্রছাত্রী, এই বয়সে আমরা রাগের বয়সে অনেক কাজ করে ফেলি যেটা আমাদের করা উচিত নয়। আর সেটা যদি আপনারা আমাদের ভালো করে বুঝিয়ে দেন, ভালোবেসে সঠিক রাস্তা দেখিয়ে দেন, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর যদি আপনারা আমাদের সেই ভুল কাজটার সাথে মাটিতে চাপা দিয়ে দেন, তাহলে আমরা সারা জীবন ভুল কাজের উপর থেকেই যাব। গুড, তুমি একদম ঠিক কথাই বলেছ। ছাত্রদের কলেজ থেকে বের না করে তাকে শাসন করে নিজের ভুলটা দেখিয়ে দেওয়া আমাদের কাজ। তবে রাসেল যেই কাজ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু সেই কলেজের ছাত্র বলে তাকে আর একবার সুযোগ দেওয়া হবে। আর 1 সপ্তাহের জন্য কলেজ থেকে রাসেলকে বহিষ্কার করা হলো। ধন্যবাদ স্যার আমার কথাটা বোঝার জন্য। কিন্তু স্যার, এরকম ভুল যদি আমি করতাম তাহলে কি আমাকে কলেজ থেকে বের করে দিতে চাইতে? একটাবার কি সুযোগ দিতে চাইতে না? বুঝতে পারছি। রাসেল, তুমি যার ক্ষতি করতে চাইছিলে সেই আজ তোমাকে বাঁচালো। সরি ম্যাডাম, আমি এরকম ভুল আর কখনো করব না। রসালের মুখে কথা শুনে বৃষ্টির মা কোনো কথা না বলে সেইখান থেকে চলে গেল। তখন আমি আর বৃষ্টিও সেইখান থেকে চলে আসলাম। বাইরে আসতে দেখে একটু পর রাসেল আর রনি বেরিয়ে আসলো। তখন তাদের দেখে বৃষ্টি তার সামনে এসে দাঁড়িয়ে গেল।
কলেজে আসার পর থেকে তুই তোর ইচ্ছে মতো অন্যায় করে যাচ্ছিস। কখনো কিছু বলি নাই, এমনকি তোর সাথে কথাও ঠিক মতো বলি নাই, কিন্তু জীবনের প্রথমবার কেউ আমাকে কথা বলাতে শিখিয়েছে, যাকে আমি নিজের বন্ধু মনে করি। তুই তাকে অযথাই শাস্তি দিচ্ছিলি। আর আমার জানা মতে কারো বন্ধুর সাথে অন্যায় হতে দেখে কেউই চুপ করে থাকবে না। আমিও থাকি নাই, নিজের বন্ধুর পাশে দাঁড়িয়েছি। আর তুই সেটার প্রতিশোধ নিতে যেয়ে আমার ইজ্জত, আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলা শুরু করলি। ছি! বৃষ্টির এসব কথা শুনে রাসেল চুপ করে রইল। তুই কি ভেবেছিস তোর প্রতি আমার রাগ ঘৃণা এত সহজে চলে যাবে? কখনোই না। আজকে তোকে আমি বাঁচাইনি, তোকে বাঁচিয়েছে আসাদুল। হ্যাঁ, আসাদুল, যাকে তুই বিনা দোষে শাস্তি দিচ্ছিলি, যার সরলতার সুযোগ নিয়ে সবসময় অপমান করতি, সেই আসাদুল আজ তোকে বাঁচিয়ে নিল। যা, সরে যা চোখের সামনে থেকে। এ কথা শুনে রাসেল আর রনি সেখান থেকে চলে গেল, আর বৃষ্টি চুপচাপ হয়ে সোজা এসে শিমুল গাছের নিচে বসে পড়ল। আমিও তার সাথে ছিলাম, তাই আমিও তার পিছন পিছন এসে শিমুল গাছ নিচে চুপচাপ হয়ে বসে পড়লাম। দুজনের মধ্যে কোনো কথাই নেই, মনে হচ্ছে দুজনেই নীরবতা পালন করছি। দুজনেই চুপচাপ হয়ে আনমনে বসে আছি। হঠাৎ বৃষ্টি নীরবতা কাটিয়ে বলল, তোমার আবার কি হলো? চুপচাপ কেন? কই কিছু না। তাহলে চুপ কেন? তুমি আমার জন্য এত বড় একটা বিপদে পড়লে আর আমি কিছুই করতে পারলাম না। এতে তুমি কি করবে? বাদ দাও। আমি যখন তোমায় খুঁজছিলাম তখন রাসেল আমায় সিনেমার ফিল্মের মতো কয়েকটা ডায়লগ বলছিল। কি বলছিল? তুই যদি ম্যাথে ভালো হোস তাহলে আমিও এডিটে অত্যন্ত বিপজ্জনক ভালো। তাই নাকি? আরে এটা রাসেলই বলেছিল। হ্যাঁ রে, রাসেল একটা মেয়ের খারাপ ফটোতে সে আমার ফটো লাগিয়েছিল এডিট করে। এডিট কেমনে করে? কম্পিউটার দিয়ে, আর না হলে মোবাইল দিয়ে। বাপরে। ওসব বাদ দাও। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। ছোটবেলায় আমরা যখন কাউকে খুব ভালো মনে বেস্ট করতাম তখন তাকে আমরা তুই করে বলতাম, কারণ তখন আমরা জানতাম তুই করে কাউকে ডাকলে নাকি বেস্টু আরো ভালো বেস্টু হয়। তুমি কখনো কখনো এমনভাবে কথা বলো যেন ছোট বাচ্চা, আবার কখনো কখনো এমনভাবে কথা বলো যেন মহাজ্ঞানী। বৃষ্টির কথা জবাবে আমি আর ডান হাতটা মাথার পিছনে দিয়ে হি হি করে একটা অট্ট হাসি দিলাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুজন একে অপরকে তুই তুই করে বলবো, ওকে? ঠিক আছে। এবার চলো, আম্মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। কচু আচ্ছা। তারপর আমি যখন বৃষ্টি সেখান থেকে উঠে সোজা অফিসের দিকে আসলাম, এসে দেখি বৃষ্টির আম্মু অফিস থেকে বের হচ্ছে। বৃষ্টির আম্মুকে দেখে আমি লুকিয়ে গেলাম। তখন বৃষ্টি পাশ তাকিয়ে আমায় দেখতে না পেয়ে আশেপাশে তাকালো। তৎক্ষণে আমি সেইখান থেকে চলে এসেছি, কারণ ম্যাডামের সামনে যাওয়ার মতো সাহস আমার নেই, তাও আবার তার মেয়ের সাথে। বাপরে, এসব ভাবতে ভাবতে আমি কলেজ থেকে বেরিয়ে রাস্তায় আসলাম। এমন সময় হঠাৎ কে যেন এসে আমায় জড়িয়ে ধরলো। আমি ভালো করে দেখিয়ে দেখি রাসেল আমায় জড়িয়ে ধরে আছে। আমি তো আকাশ ভেঙে পড়লাম। রাসেল হঠাৎ আমায় জড়িয়ে ধরলো। আরে রাসেল ভাই, আপনি? আসাদুল ভাইয়া, তুমি আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আগে আমাকে তো ছাড়েন। আগে বলো মাফ করে দিয়েছ। হ্যাঁ, মাফ করে দিয়েছি। জানতাম আমি তোমার মন অনেক বড়, তুমি আমাকে ক্ষমা না করে পারবে না। হ্যাঁ, এইবার আমায় যেতে দিন। আসাদুল ভাইয়া, তুমি আমায় আজকে বাঁচিয়েছ, তার জন্য আজকে রাতে বন্ধুদের নিয়ে একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি। তুমি সেখানকার বিশেষ মেহমান, প্লিজ না করো না। কিন্তু তুমি চিন্তা করো না, বৃষ্টি জানতেও পারবে না। আমি কখনো এইসব পার্টিতে যাইনি। আরে ভাই, আমরা তো আছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রাসেলের কাছ থেকে ঠিকানাটা নিয়ে আমার বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে রুমে চলে আসলাম। রুমে এসে এই বই খাতা রেখে জামা কাপড় খুলে রেখে গোসল করে দিলাম। তারপর রাতে শার্ট আর প্যান্ট পরে পার্টিতে চলে আসলাম। আমি রাসেলের দেওয়ার ঠিকানা মতো চলে আসলাম। ওখানে এসে দেখি রাসেলের বন্ধুরা আগে থেকে দাঁড়িয়ে আছে। আমি সেখানে যেতেই আমার নাম ধরে রাখলো। আপনারা কি আমায় চিনেন? আমার কথার জবাবে তারা বলল তাদের এখানে রাসেল রেখেছে যাতে আমাকে নিয়ে ভিতরে যায়। এটা শুনে আমি কিছুটা ভিতরে খুশি খুশি ফিল করলাম। রাসেল যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। আমি এসব ভাবতে ভাবতে রাসেলের বন্ধুদের সামনে আসলাম। তখন রাসেলের বন্ধুরা আমার মাথা থেকে পায়ের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তারপর তারা নিজেদের মধ্যে জোরে জোরে হাসাহাসি শুরু করে দিল। আর আমাকে বলল আমি সব কি পরে এসেছি পার্টিতে।
আমাকে নাকি গ্রামের খ্যাতদের মতো লাগছে। আরও অনেক কথা বলল। আমি তাদের কথা শুনেও না শোনার ফান করে রইলাম, কিন্তু তারা থামার কোনো নাম কথাই নিচ্ছে না। সিরিয়াল মতো আমাকে অপমান করেই যাচ্ছে। একটু পর সেখানে রাসেল চলে আসলো। আমাকে আর তাদের বন্ধুদের দিকে দেখে আমাদের কাছে চলে আসলো। কি হচ্ছে এসব? তোমাদের বলেছিলাম আসাদুল আসলে তাকে নিয়ে ভেতরে যাবে, আর তোমরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছ। তাকে দেখতে খ্যাত রাস্তা ছেড়ে রাখছে, এতে তার কোনো দোষ নেই। তোমাদের মতো দামি দামি জামা কাপড় সে হয়তো চোখেও দেখে নাই, কারণ তারা গরিব, রাস্তায় পড়ে থাকা অসহায় ছেলে। এসব পার্টিতে আসার মতো তার কোনো যোগ্যতাই নেই, কিন্তু আমি নিয়ে এসেছি কারণ সে আমার সাথে একই ক্লাসে পড়ে। আর আসাদুল, তুমি এদের কথায় একদম মন খারাপ করো না, এরা এরকমই। আচ্ছা, সমস্যা নাই। আসলে তোমাদের মতো গরিব মানুষদের এরা ঘৃণা করে। তুমি চলো ভেতরে এসো। আমি কিছু বুঝলাম না, রাসেল আমাকে অপমান করলো নাকি অপমানের হাত থেকে বাঁচালো, কি জানি বাবা। শহরের মানুষদের কথা ঠিক বোঝা যায় না। রাসেল আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে আমার হাত ছেড়ে দিল। তার পাশ থেকে কি যেন হাতে নিয়ে দুই হাতে একত্রিত করে আবার টিস্যু দিয়ে হাত মুছে দিল। আমি চারিপাশে তাকিয়ে দেখি বিভিন্ন রঙের আলো জ্বলছে। ছেলেদের সাথে সাথে একটা করে মেয়েও আছে। মেয়েরা অনেক ছোট ছোট জামা কাপড় পরে আছে, তাদের প্রায় শরীরটা বেরিয়ে আছে। মেয়েরা কি সব নোংরা নোংরা ইশারা দিচ্ছে। আমি এক পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। একটু পর পার্টি শুরু হয়ে গেল। অনেক জোরে গান বাজনা শুরু হলো, সবাই নাচতে লাগলো। আমি সেখানে দাঁড়িয়ে থেকে শুধু আশেপাশে তাকিয়ে এইসব দেখছিলাম। ঠিক এমন সময় দেখলাম রাসেল একটা মেয়ের দিকে তাকে ইশারায় কি যেন করলো, ইশারায় কি যেন বললো। আমি সেদিকে মনোযোগ না দিয়ে নিজ মনে দাঁড়িয়ে রইলাম। একটু পর একটা মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। আমি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রেখে একটু দূরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সে মেয়েটা আমার দিকে আরো এগিয়ে আসলো। তারপর মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসতেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তারপর মেয়েটা এক গ্লাস আমার দিকে এগিয়ে দিয়ে বলল জুস। আমি ভাবলাম হয়তো এটাই জুস, তাই আমি গ্লাসটা হাতে নিয়ে মুখে দিয়ে দেখি আসলেই জুসের মতো স্বাদ। এটা সেটা না ভেবে খেয়ে নিলাম। জুসটা খেতে একটু ভালোই লাগলো। তখন মেয়েটা আরেকটা গ্লাস এগিয়ে দিল। আমি এটাও তুলে নিয়ে নিলাম, কিন্তু এইবারের স্বাদটা যেন অন্যরকম। খাওয়ার পরপরই আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, আমি পড়ে যেতে লাগলাম। তখন মেয়েটা আমায় ধরে দিল আর আবার আমার মুখে গ্লাস ধরলো। তৎক্ষণ আমি আমার কন্ট্রোল থেকে হারিয়ে গেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও খেয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার কি যেন হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি আর আমার কন্ট্রোলে থাকলাম না, কেমন যেন অন্যরকম হয়ে গেলাম। মনটা যেন অন্য কোথায় হারিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তখন কানে ভেসে আসলো রাসেল যেন আমায় কিছু একটা বলছিল। আসাদুল, তুমি কি ঠিক আছো? হ হ হ আমিও ঠিক 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 আছি। আমার কথা যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক মতো কথা বলতেই পারছি না। আচ্ছা, এটা বলো, প্রিন্সিপাল স্যারকে কে বলেছে যে আমি বৃষ্টির ফটোতে এসব করছি? ওটা তো রনি বলছে, কারণ রনিকে কালো রাজ আচ্ছা মতোই ধোলাই করছে। এই কালো রাজাটা আবার কে? কালো পোশাক পরে থাকে, সবার বিপদে পাশে এসে দাঁড়ায়। আহ, কালো রাজা! এইভাবে ডাকলে তো আর আসবে না। চুপ, একদম চুপ। চুপ করতে মন চাচ্ছে না। আমার তো গান বলতে মন চাচ্ছে। লা 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 লা। উফ, তোকে তো আমি, তুই আমার প্রিন্সিপাল স্যারের কাছে সুপারিশ করছিস বলে তোকে কিছু বলছি না। আচ্ছা, এবার এটা বল, তুই আমায় কেন বাঁচালি? ছোটবেলায় মা বলতো, যারা তোর উপর অত্যাচার করবে তাদের সবসময় বিপদ থেকে বাঁচাবি, দেখবি একদিন না একদিন সে তোর সত্যিকারের বন্ধু হয়ে যাবে। ও, তুই আমার সাথে বন্ধুত্ব করার জন্য আমায় বাঁচালি? এতক্ষণে বুঝলে? আচ্ছা, আজকে থেকে আমি তোমার বন্ধু। এবার এটা খাও। নাও বন্ধু। তারপর রাসেল আমায় মুখে গ্লাস ধুয়ে আর আমি সেটা খেতে থাকি। তারপর আমি আর কিছুই বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো আমি এক বিশাল ঘুমের রাজ্যে হারিয়ে আছি। অনেকটা সময় পার হঠাৎ আমি বাস্তবে ফিরে আসলাম। চোখ করতেই চাইলাম, কিন্তু চোখটা যেন অনেক মোটা হয়ে গেছে। মনে হচ্ছে চোখের উপর যেন 3 কেজি মাটি লেগে আছে, আর তার সাথে সাথে মাথাটাও অনেক ব্যথা। অনেক কষ্টে চোখটা খুলতে চাইলাম, কিন্তু আবার চোখ বন্ধ করে দিলাম। তখন মনে হলো আমি তো রাসেলের পার্টিতে ছিলাম,
তাহলে আমি শুয়ে আছি কেন, আর কোথায় বা শুয়ে আছি, এসব ভেবেই তখন চোখ খুললাম। আর চোখ খুলতে আমি চমকে উঠলাম। আমি কোথায় আছি? চোখে ঝাপসা হয়ে থাকার কারণে ঠিক মতো কিছুই বুঝতে পারতেছি না। দুই হাতে দুই চোখটা মুছে ভালো করে তাকিয়ে দেখি আমি একটা রুমে শুয়ে আছি, কিন্তু রুমটা আমার নয়। তাহলে আমি কার রুমে আছি? কেউ আছেন? কেউ কি আছেন এইখানে? জোরে জোরে আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। আমি তো আরো ভয় পেয়ে গেলাম। এইবার আমি খাট থেকে উঠে দরজার কাছে এসে দরজা ধরে টান দিতেই বুঝলাম দরজাটা বাইরে থেকে বন্ধ করা আছে। আমি এইবার পুরাই শেষ হয়ে গেলাম। আমায় কে ঘরে আটকে রাখলো? আমি কার কি ক্ষতি করছি যে আমায় এইভাবে কিডন্যাপ করে আটকে রাখলো? জানালার কাছে এসে জানালা খুলতে সূর্যের আলো এসে আমার চোখে লাগলো। চোখটা আরো ঝাপসা হয়ে গেল। এরপর চোখ মুছে ভালো করে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। রাতের পার্টিতে গেলাম, আর সকালে আমি একটা বন্ধ ঘরে কি করে আসলাম? ঘরটা আশেপাশে তাকিয়ে দেখে মনে হচ্ছে ঘরে অনেকদিন ধরে কোনো মানুষ থাকে না। চারিপাশে ময়লা আবর্জনা লেগে আছে। আমার বুকে থাকা হার্টবিট অনেক বেড়ে গেল। কি করবো কিছুই বুঝতে পারতেছি না। ঠিক এমন সময় দরজার ওপাশে কিছু একটা আওয়াজ পাসলো। আওয়াজের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লুকিয়ে গেলাম। তখন দরজার ওপাশ থেকে দরজা খুলতে লাগলো। তখন আমি পাশে পড়ে থাকা একটা বাঁশ নিলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে মাথায় আঘাত করার জন্য দাঁড়িয়ে গেলাম। মারবো এমন সময় আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমি তখনই বাঁশ আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তবুও বাঁশের এক সাইড গিয়ে বৃষ্টির হাতে লেগে হাত কেটে গেল। আমি বাঁশ দূরে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বৃষ্টির হাত ধরলাম। আর বৃষ্টির আমার কাণ্ড দেখে অনেকটা ভয় পেয়ে গেছে। বৃষ্টি, তুই এখানে কেন? এখানে আয় বস। তুই আমায় মারার প্ল্যান করছিস কেন? কোন জন্মে তোর সাথে শত্রুতা আছে? আরে ধুর, আমি ভাবছি আমাকে এখানে কেউ আটকে রাখছে, আর সে হয়তো এখানে আসছে। আমি এইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তাকে মারতে যাচ্ছিলাম, কিন্তু তখনই তুই চলে আসলে। আর একটু হলেই তো আমায় উপরে পাঠিয়ে দিতি। কিন্তু দোস্ত, তুই এইখানে কেন? আর তোর হাতে এটা কি? তার আগে বল, তুই কাল রাতে কোথায় গিয়েছিলি? আমি কাল রাতে আমি কই গেছুনি। কাল রাতে আমি সাথে ছিলাম। তখন দেখি তুই রাস্তা দিয়ে মাতালের মতো এপাশ ওপাশ করতে করতে আসছিলি। তখন আমি চুপি চুপি নিচে এসে তোকে আটকাই। তারপর তুই তো পাগলের মতো আজে বাজে কথা বলছিস। তখন তোর মুখ থেকে মদের গন্ধ আসছিল, তাই বুঝে গিয়েছিলাম তুই নিজের হুঁশে নাই। কিন্তু এই অবস্থায় তোকে একা ছাড়তে মন চাচ্ছিল না। কিন্তু তোর বাসাও আমি চিনি না, আর তোকে জিজ্ঞেস করলে তো আজে বাজে বলছিস। তাই কোনো উপায় না পেয়ে আমার ফুপুর এই পুরাতন বাসায় তোকে এনে এই রুমে শুয়ে দিই। তারপর তুই তো গভীর ঘুমে শেষ হয়ে গেলি। তখন আমি বাইরে তালা দিয়ে আমি আমার বাসায় চলে যাই। খুব সুন্দর একটা গল্প, একদম কাঁথা চলে আসার মতো। একদম লাথি খাবি। আমি কোনো গল্প বলছি না। বিশ্বাস না হলে তোর বাম হাত দেখ, কাটা আছে। বৃষ্টির কথা শুনে আমি বাম হাত বের করে দেখি সত্যি সত্যি এখানে ব্যান্ডেজ করা আছে। তোকে নিয়ে আসার সময় বাদুড়ের মতো লাফালাফি করছিলি, আর তখন এখানে দরজার সামনে লেগে আমার হাতের চুড়ি ভেঙে তোর হাত কেটে গেছে। ও, এবার বল, তুই কাল রাতে নেশা কেন করেছিলি আর কোথায় গিয়েছিলি? আসলে একদম মিথ্যা বলবি না। আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, চাকরি খোঁজার জন্য বেরিয়ে গেছিলাম। তখন রাতে দেখি এক জায়গায় পার্টি হচ্ছে, বিভিন্ন রঙের আলো, অনেক খাবার, অনেক মানুষ। আমিও সেখানে যাই, আর সেখানকার মেয়েরা আমায় কি যেন খাওয়াই দেয়। তারপর বুঝে গেছি। আমি তোকে বিশ্বাস করি, তুই কখনো এসব বাজে নেশা করবি না। এবার বল, তোর হাতে এসব কি? সকালে উঠে প্রাইভেটে যাওয়ার কথা বলে লুকিয়ে বেরিয়ে এসেছি, আর বাজার থেকে তোর জন্য শার্ট প্যান্ট। জামা কাপড় কেন? নিজের দিকে কি একবার তাকিয়েছিস? বৃষ্টির কথা শুনে আমি নিজের দিকে তাকিয়ে দেখি শার্টের বোতাম একটাও নাই। শার্ট আর প্যান্ট থেকে কি বাজে গন্ধ আসছে। এবার এসব পাল্টে নেন জনাব। আপনি বাইরে যান মিসেস। তারপর বৃষ্টি বাইরে গেল, আর আমি শার্ট প্যান্ট পাল্টে দিলাম, আর সেখান থেকে দুজনে বেরিয়ে আসলাম। সেখান থেকে সোজা রেস্টুরেন্টে নিয়ে আসলো বৃষ্টি। আমি মানা করা সত্ত্বেও খাওয়া দাওয়া করতে হলো, আর সেখান থেকে সোজা আমার রুমে গিয়ে কলেজের জন্য তৈরি হয়ে দুজনেই কলেজে চলে আসলাম। কলেজে এসে একসঙ্গে 2টা ক্লাস করলাম, একদম সিরিয়াল অনুযায়ী। এই 2 ক্লাসের সময় ঘর থেকে বের হয়নি। 2টা ক্লাস করার পর বৃষ্টির সাথে বাইরে আসলাম একটু ঘোরার জন্য। আর আমাদের আড্ডা দেওয়ার মতো তো একটাই জায়গা আছে, সেটা তো শিমুল গাছ।
শিমুল গাছের নিচে বসে থেকে দুজন গল্প করতেছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আচ্ছা বৃষ্টি, আমি তোকে একটা কবিতা বলে শোনাই। আচ্ছা বল। তুমি আছো বলে মন ফুরফুরে, সঙ্গে চিপস কুরকুরে। তুমি হাসো বলেই বৃষ্টি রিমঝিম, কখনো পেপসি কখনো আইসক্রিম। তারপর? তুমি বন্ধু বলে এত পাগলামি, বন্ধু তুমি বড়ই হারামি। এটা কি হলো? কিন্তু এখন এখন হবে আমি পালাবো। দাঁড়া তুই, আমি হারামি তাই না? আমি হারামি? আরে ওটা কবিতা বলছি তো। তোর কবিতার মাইরে বাপ। হাসতেছি আর দৌড়াতেছি, আমার পিছনে বৃষ্টি আসতেছে। দুজন মিলে কলেজে অনেক। আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা, পরবর্তী সিজন পেতে অবশ্যই ভয়েস অফ রিঙ্কু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি কিছুদিন অসুস্থতা থাকার কারণে ভয়েসের গল্প দিতে পারতেছি না, এখন নিত্য নতুন গল্প পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।